আজকে বানাবো ডিমের একটা অসাধারণ রেসিপি, যাকে ডিমের পুডিং বা সফট কেকও বলতে পারো। আর এটার জন্য আমি প্রথমে 5 চামচ চিনি নিলাম, আর এটা দিয়ে আমি একটা ক্যারামেল বানাবো। ক্যারামেলের জন্য যতটা চিনি নিয়েছি তার হাফের একটু বেশি পানি নিতে হবে। আমি 5 চামচ চিনি নিয়েছি, এখানে 3 চামচ পানি নিয়েছি। আর এভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। আর চিনিটা গলেও যাবে এবং আস্তে আস্তে ক্যারামেলের কালারটা আসতে শুরু করবে। এভাবে নাড়তে হবে, আর নাড়তে নাড়তে ক্যারামেলের কালারটা চলে আসছে। আর দেখতেই পাচ্ছ তোমরা যে আমার ক্যারামেল কালারটা আস্তে আস্তে এসে গেছে। আর এখন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। আর পুড়ে গেলে এর থেকে একটা গন্ধও আসবে, আর ক্যারামেলটা মানে খুবই তিতো হয়ে যাবে। তো যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর সময় থাকতে ওভেনটা অফ করে দিতে হবে, কারণ লাস্টের দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই পর্যায়ে আমি ওভেনটা অফ করে দিয়েছি, আর এটা আমি নামিয়ে নেব। একটা পরিষ্কার শুকনো পাত্র নিলাম, এখানে আমি ক্যারামেলটা সেট আপ করে নেব। তোমরা চাইলে এই থালাটা মানে পাত্রটা হাত ঘুরিয়ে ক্যারামেলটা সারা পাত্রে লাগিয়ে নিতে পারো, অথবা আমার মতো এভাবে হাতা দিয়ে লাগিয়ে নিতে পারো। এখানে আমি একটা ভুল করেছিলাম, মানে আমি তাড়াতাড়ি বুঝে উঠতে পারছিলাম না, আর এটা জমে যাচ্ছিলো, যার কারণে আমি বেশি টেনশনে পড়ে গেছিলাম। বাট তোমরা তাড়াতাড়ি ঘুরিয়ে নিলেও লেগে যাবে, এটা আমি পরে বুঝতে পেরেছিলাম। তো ইজি হবে যে তোমরা থালাটা ঘুরিয়ে নিলেই মানে সারা পাত্রেই লেগে যাবে ক্যারামেলটা। আর এভাবে করে কি ভালোভাবে মানে সমানভাবে আমার হচ্ছিল না, তার আগেই আমার ক্যারামেলটা জমে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে পুরোপুরি সেট আপ হয়ে গেছে এবং শুকিয়েও গেছে। এখানে আমি 4খানা পোলট্রি ডিম নিয়েছি। তোমরা যদি ফ্রিজের ডিম নাও তো 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখবে, না হলে পুডিংটা জমতে অসুবিধা হয়ে যাবে। আর ডিমটা এভাবে কোনো কিছুর সাহায্যে গুলে নিতে হবে। আর ডিমের সাদা অংশটা গুলতে একটু বেশি টাইম লাগে, আর এটা ভালোভাবে গুলে নিলে ডিমের মানে পুডিংয়ের ছিদ্রটা কম হবে। তো এভাবে করে ভালোভাবেই গুলে নিতে হবে। চা কাপের আমি 2 কাপ চিনি নিয়েছি এখানে। আর চিনিটাও ঠিক ডিমের মতো এভাবে করে গুলে নেব, যাতে চিনিটা গলে যায়। আর মানে ডিমের সঙ্গে চিনিটা গলতে একটু টাইম লাগে। তো আর এদিকে ডিমটাও আমার ডিমের সাদা অংশটাও এভাবে করে ভালোভাবে বেশিক্ষণ নাড়লে কী হয় মানে পুরোপুরি গলে যাবে। চিনিটা কম বেশি হলে আমি পরে একটু টেস্ট করে আমি মানে ঠিক করে নেব। 500 গ্রাম গরুর দুধ আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি, আর এই দুধে আমি কোনো জল মিশাইনি। আর সবগুলোকে একসঙ্গে আবারও মিশিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম দুধের সঙ্গে 4টে ডিমের পুডিং বানাবো, মানে 4টে ডিম দিয়েই পুডিং বানাবো। তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়াতেও পারো অথবা কমাতেও পারো। আর চিনিটা যদি এখানে কম বেশি হয় এই সময় টেস্ট করলেই বোঝা যাবে যে মানে চিনিটা কম হলো না বেশি হলো। 4খানা গোটা এলাচ থিতিয়ে গুঁড়ো করে নিলাম, আর খোসাগুলো আমি দিলাম না, কারণ এগুলো পুডিংয়ে মানে ছিদ্র হয়ে যাবে। আমি গুঁড়োগুলোই দিলাম। আর এগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ডিম, দুধ, চিনি আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি এই পাত্রে ক্যারামেল জমিয়েছিলাম, তো এখানে এই পাত্রেই আমি পুডিংটা দেবো, মানে পুডিংটা বানাবো। তো এখানে আমি এই তরলটা ভালোভাবে ছেঁকে নেব। আর তোমরা চাইলে নাও ছাঁকতে পারো। তো ছাঁকার কারণটা হচ্ছে মানে পুডিংটা যাতে খুবই সফট হয় আর কোনো ছিদ্র থাকবে না। অনেক সময় ডিমের ওই সাদা অংশটা গলতে চায় না কিছু কিছু, তো সেখানে সেগুলো কী হয় মানে শক্ত হয়ে থাকবে, কিংবা মানে ছোট ছোট ছিদ্র হয়ে থাকবে, দেখতে ওটা একটু খারাপ লাগবে। তো তার কারণে আমি এখানে সবগুলো দুধ এইভাবে ঠিক ছাঁকার সাহায্যে ছেঁকে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো যে মানে পুডিংটা সফটই হচ্ছে। এখানে একটা পাত্র নিলাম, আর পাত্রে হাফ জল দিলাম জলটা ভাপার জন্য। আর এর উপরে ঠিক একটা মানে ছিদ্র বাটি দিলাম, যেটার সাহায্যে মানে ভাপটা উপরে উঠবে। আর তার উপরে এই পুডিংটা আমি সেট আপ করে বসিয়ে দিলাম। আর কোনো দিকে ব্যাকা আছে কিনা আমি সেটা দেখে নিলাম, কারণ জমে গেলে তো ওটা ঠিক করা যাবে না। যার কারণে আমি দেখে নিচ্ছি, কারণ ওই বাটিটা আমার একটু মানে বসাতেই একটু বেঁকে বেঁকে যাচ্ছিলো, যার কারণে আমার একটু ঠিকঠাক করে নিতে হচ্ছে। সব কিছু ঠিক করে নেওয়ার পর আমি উপরে ঢাকা দিয়ে দিলাম। বাষ্পটা বাইরে বেরিয়ে না আসতে পারে, তার কারণে আমি উপরে একটা ভারী কিছু চাপা দিলাম।
প্রায় আধ ঘন্টা পর আমি এভাবে উঠিয়ে দেখছিলাম যে পুডিংটা আমার কতটা জমেছে। আর এখানে আমি একটা চামচ দিয়ে ফুটিয়ে দেখেছি যে আমার পুডিংটা কতটা জমেছে। তো আমার চামচের গায়ে লেগে গেছে, তার মানে আমার পুডিংটা ভালোভাবে এখনও জমেনি, আমার আরও কিছু সময় লাগবে পুডিংটা জমতে। আর তোমরা চাইলে এখানে কাঠি ফুটিয়েও দেখতে পারো। পুডিংটা জমে গেলে কোনো কিছু লেগে যাবে না, আর না জমলে আমার মাঝখানটা অনেকটাই কাঁচা আছে। তো আমি আবারও কিছুক্ষণ ভাপের জন্য দিয়ে দেব। এই 30-40 মিনিটের মধ্যে আমি প্রায় 3-4 বার উঠিয়ে দেখেছিলাম কতটা কিভাবে জমছে না কি। তো ফাইনালি আমার পুডিংটা জমে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পুডিংটা ফাইনালি পুরোপুরিভাবে জমে গেছে। আর এটাকে অবস্থা আমি নামিয়ে নেব। আমি ওভেন থেকে নামানোর পর প্রায় 10 মিনিট আমি ডিপ ফ্রিজে দিয়েছিলাম যাতে পুডিংটা চারিদিক থেকে ছেড়ে আসে। আর ঠান্ডা অবস্থায় এটা ছেড়ে আসবে, আর গরম থাকলে এটা ছাড়তে একটু অসুবিধা হবে। তোমরা না চাইলে ফ্রিজে নাও দিতে পারো, কিছুক্ষণ বাইরে নর্মাল টেম্পারেচারে রাখলেও ছেড়ে যাবে, বাট তাড়াতাড়ি করলে চারিদিকটা মানে ফেটে ভেঙে যাবে, মানে ঠিক ছাড়াতে গেলে ভেঙে যাবে। আর এখানে আমি একটা শুকনো মানে থালা নিলাম, প্লেট নিলাম, আর এই প্লেটটা এর উপর এভাবে উল্টোভাবে দিয়েছি আমি পুডিংটা তোলার জন্য। আর এভাবে আমি থালাটা উল্টো করে দিয়েছি আর উপর দিয়ে একটু চাপ দিলাম যাতে সহজে বেরিয়ে আসে। আর ফাইনালি আমার পুডিংটা বেরিয়ে এসেছে। আর দেখো গাইস, দেখতে কতটাই সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে দেখতে। আর দেখতে যতটা না ভালো হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়েছে। আর এই পুডিংটা বয়স্করা বা বাচ্চারা খুবই পছন্দ করবে, কারণ এটা খুবই সফট। আর এটা আমি আমার মেয়ের জন্মদিনে বাড়িতে বানিয়েছিলাম, ওকে বলেছিলাম যে আমি আপনার জন্য সফট কেক বানাচ্ছি, তো খুবই হ্যাপি হয়েছিল, খেতেও খুব পছন্দ করেছিল। আর সত্যি বলতে এটা খুবই টেস্টি হয়েছিল। আমি করেছি সেজন্য নয়, তোমরাও বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই মানে ভালো লাগবে। আর আমার মানে বলতেই হবে যে ভালো হয়েছে। তো আমার এই ডিমের পুডিং রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর সাপোর্ট করো। যারা তোমাদের সাপোর্টের জন্য আমি আরও কিছু ভালো রেসিপি বানানোর মানে মন থেকে একটু উৎসাহিত হব। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।